আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অহেতুক ইস্যু তৈরি করে একটি গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পলাতক স্বৈরাচারের আসার পথ সুগম করছে। জুলাই জাদুঘরের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গণহত্যার বিচারের অঙ্গীকার। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে আসায় বিএনপির পতন অনিবার্য। 11 দলের সমাবেশে জামায়াতের আমিরের হুঁশিয়ারি, চাঁদাবাজি দুর্নীতি নির্মূল না হলে পূর্ণতা পাবে না 24-এর অভ্যুত্থান। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা, মানুষের অধিকার প্রতিষ্ঠার নবযাত্রা শুরু। মুক্তিযুদ্ধমন্ত্রী, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা ঢাবির ভিসি। জুলাই গণ অভ্যুত্থানের নিউক্লিয়াস ছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে হয়ে ওঠেন আন্দোলনের নেপথ্যের নায়ক। এবং ইতিহাসের মোড় ঘোরানো ছাত্র জনতার বিজয়ের দিন আজ। তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বচ্ছ নিরপেক্ষ প্রক্রিয়ায় গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে। সে লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘরের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করল। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের বাকবদলের সংগ্রামের বীরত্ব গাথা ছড়িয়ে দিতে উন্মুক্ত হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অতিথিদের নিয়ে জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা কান্না জড়িত কণ্ঠে বলেন, তাদের প্রিয়জনের আত্মত্যাগের ইতিহাস যেন দেশবাসী কখনো ভুলে না যায়। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। আনাস তার চিঠিতে লিখেছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে বীর ছাত্র জনতার সংগ্রাম, আত্মত্যাগের জীবন্ত স্মারক হয়ে থাকবে। এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত স্বৈরশাসক যে নৃশংসতা, বর্বরতা চালিয়েছিল তা ইতিহাসে বিরল। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে, সেই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে
চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রেখে এবং সব ধরনের সহায়তা নিয়ে সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি হয় জাদুঘর। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ের চেতনা থেকে সরে বিএনপি প্রতারক হিসেবে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি বলেন, বিএনপির পতন অনিবার্য। দ্রুত ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান আমিরে জামায়াত। দেশে কোনো ফ্যাসিবাদকে সহ্য করা হবে না বলেও এ সময় হুঁশিয়ার করেন বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২ বছর পূর্তি উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশকে সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকা। এ সময় জোটের নেতারা দাবি জানান, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের। মানুষের উপরে ছাত্রদল, যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। ২৪-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ছাত্রদলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের কারণে গণঅভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব জায়গায় চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছে। জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করা হবে বলে জানান আমিরে জামাত। ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে ছাড় দেওয়া হবে না। ছাড় আপনারা দিবেন না। পাপে পছন্দ ধরেছে। এখন সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ ঠেকাতে পারবে না। ২৪-এর অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নয়, ১৮ কোটি মানুষের সংগ্রামের অর্জন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সরকারের নানা সমালোচনা করে ১১ দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে পিছু হাঁটছে সরকার। জুলাই সনদকে ভুলে তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় তারা আরও বলেন, গণভোটের রায়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না সরকারকে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, অবিচার আর দুঃশাসন রুখে দিয়ে এবং আপামর জনতার চূড়ান্ত বিজয় অর্জনের দিন আজ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয় যে আন্দোলন, তা পরে রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় স্বৈরাচারের। সকালে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুশফিকুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু। বৈষম্য, দুঃশাসন আর অপশক্তির বিরুদ্ধে ওরা এমনভাবে রুখে দাঁড়িয়েছিল যাতে কাঁপন ধরে যায় স্বৈরাচারের বুকে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বেচ্ছাচারীর মসনদ।
বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে পথ চলার আজ দ্বিতীয় বছর। সকাল থেকে ফুল হাতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে আসেন অনেকেই। ওদের যে দান, ওরা যেভাবে আত্মত্যাগ করেছিল সেটা তো আমাদের ভেতরে চেতনা আছে। যারা আত্মত্যাগ করেছেন তাদের চেতনা বা তাদের চিন্তা ভাবনা, তাদের উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূরণ হতে সময় লাগবে। জুলাই চেতনা আমরা যারা বাঙালি তাদেরকে অবশ্যই ধারণ করতে হবে। এটাকে আবার 100% ধারণ করতে গিয়ে এটাকে আবার বিপদে না নিয়ে যাওয়া যায়। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সাধারণ মানুষ। আহমেদ আজম খান বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা বিভক্ত করবেন, জনগণ মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কথা বলতে চায়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তার পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে। যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে তারা একসাথে এই কাজটি করছে কিনা, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান সাধারণ মানুষ। শাহবাগের এই চত্বর থেকে জুলাই বিপ্লবের শুরু। এরপর রাজপথে ঝরে গেছে কত শত প্রাণ, খালি হয়েছে শত মায়ের বুক। ছাত্র জনতার সাথে সাধারণ মানুষের অটুট ঐক্যই সেদিন এনে দিয়েছিল চূড়ান্ত বিজয়। এরপর নতুন বাংলাদেশ হয়েছে, তবে ভেঙেছে মুক্তির সেই ঐক্য। তবুও ৩৬শে জুলাই ফিরে আসে আর মনে করিয়ে দেয় বৈষম্যহীন বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধদের মতো হাজারো মানুষের রাজপথে আত্মত্যাগের কথা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। সকালে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য ও আহত শিক্ষার্থীরা তুলে ধরেন সেই আন্দোলনের স্মৃতি ও প্রত্যাশার কথা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। সকালে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফায়াজদের পরিবারের সদস্যরা। তাদের ত্যাগ যেন বৃথা না যায় সেই আহ্বানই উঠে আসে তাদের কণ্ঠস্বরে। এটা বিপ্লবী জুলাই গণ অভ্যুত্থান হিসাবে যদি আমরা বলতে পারি তাহলে আমার মনে হয় যথেষ্ট হবে। যে মেধা জন্য আমাদের ছেলে মেয়ে অতটুক জীবন দিয়ে গেছে, এই মেধা প্রত্যেকটা মেধা যেন কাজে পরে লাগে, একটা মেধাও যেন জরুরি না পারে। একজন নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার অর্জনের জন্য জীবন দিতে যেন না হয়। যেই শিক্ষা মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, যেই শিক্ষায় কোনো পরবর্তীতে আর ফ্যাসিস্টে রূপান্তর হতে না দেয়, যেই শিক্ষায় আমার সন্তান যেভাবে জীবন দিয়েছে আর কোনো এরকম আমার মতো আরো ফারহান ফায়েজের মতো আরো নিরীহ বাচ্চাকে যেন রাজপথে বা শিক্ষাঙ্গনে জীবন দিতে না হয়। স্মৃতিচারণ করেন আহত শিক্ষার্থীরাও। তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানটুকু দিতে পারি যদি আমরা তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কাজ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান অন্যায় স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন অনুপ্রেরণা। আমাদের এই শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। তিনি ছিলেন ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের প্রধান মাস্টারমাইন্ড নিউক্লিয়াস। পরিকল্পনা, সমন্বয় ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়ে ওঠেন ইতিহাসের নেপথ্য নায়ক। গণ অভ্যুত্থানের প্রতিটি বাঁকে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সাহসী, সময় উপযোগী সিদ্ধান্ত, বাতলে দিয়েছেন আন্দোলনের কৌশল। সে সময় লন্ডনে তারেক রহমানের ছায়াসঙ্গী ছিলেন সাংবাদিক সালেহ শিবলি।
এটিএন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অনেক অজানা তথ্য। বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে থাকা এই সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১.৫ দশকের আন্দোলনে ১.৫ লাখেরও বেশি মামলায় আসামি বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী। নজিরবিহীন দমন পীড়নের মধ্যেই রাজপথে অনড় অবিচল আন্দোলন চালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। ২৪ জুলাইয়ের কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন পরবর্তীতে চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। ছাত্র জনতার ইতিহাস সৃষ্টি করা প্রতিরোধ আত্মত্যাগে পতন হয় শেখ হাসিনার স্বৈর শাসনের। লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু থেকেই তারেক রহমান সফল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দিয়ে গেছেন ছাত্র জনতা সহ গোটা দেশবাসীকে। ৫২, ৭১ কিংবা ৯০ এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। অগ্নিগর্ভ সেই দিনগুলোতে লন্ডনে তারেক রহমানের সাথে ছিলেন সাংবাদিক সালেহ শিবলি। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন। এটিএন বাংলাকে তিনি জানান, শুরু থেকেই বিচক্ষণতার সাথে নির্দলীয় এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে অনন্য ভূমিকা রাখেন তারেক রহমান। যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আমি দেখেছি উনি সেখান থেকে বসে সরাসরি ফোনেই উনি কথা বলেছেন, উনি কথা বলে নির্দেশনা দিয়েছেন কিভাবে যেতে হবে। তো একটা কৌশল কিন্তু উনি রেখেছেন, উনি সামনের সারের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে না এনে বরং যারা সংগঠক, যারা নেতৃত্ব দিতে পারে তাদেরকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে দিয়ে আন্দোলনটা মোবিলাইজ করা যায়, সেই কাজটি কিন্তু উনি সেখান থেকে বসে বসে করেছিলেন। জনগণের মন মানসিকতা বুঝে, জনগণের আবেগ অনুভূতি বুঝে উনি আন্দোলনটাকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। উনি হয়তো ফিজিক্যালি থাকতে পারেননি, কিন্তু উনি সারাক্ষণেই এই যারা আন্দোলনকারী জনগণ যারা ছিলেন তাদের সঙ্গে ছিলেন। সালেহ শিবলি আরও জানান, জুলাইয়ের মধ্যভাগ থেকেই নির্ঘুম রাত কেটেছে তারেক রহমানের। রাজপথে ছাত্র জনতার লাশ তাকে অশ্রুসিক্ত করলেও ভেঙে পড়েননি তিনি। সঠিক সময়ে সঠিক কর্মকৌশল নির্ধারণে ছাত্র, পেশাজীবী আর রাজনৈতিক নেতাদের দিয়ে গেছেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। 18 জুলাইয়ের দিকে সম্ভবত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, সেখানেও কিন্তু তারেক রহমান ভূমিকা রেখেছিলেন। অন্যান্য দলের যে ছাত্র সংগঠন কিংবা যারা বুদ্ধিজীবী যারা আছেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। উনি সরাসরি বলেছেন দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ। আন্দোলনটা একটা পরিণতির দিকে পৌঁছায়, এ কারণেই যখন যে কথাটা বলা দরকার তখন সে কথাটা বলেছে। দূরদর্শী নেতা হিসেবে গণঅভ্যুত্থানের ১ দশক আগেই তারেক রহমান কোটা সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বলেও জানান সালেহ শিবলি। লন্ডনের সেমিনারে উনি প্রথম বলেছিলেন ২০১৪ সালের ১৫ জুলাই বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল সরকারি চাকরিতে ৫০ থেকে ৫৬% মনে হয়, যে সেটাকে কমিয়ে 5% নিয়ে আসবে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই উনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বীর ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়েছিলেন, ছাত্রদেরকে বলেছিলেন যে এবার সবার ক্লাসে ফিরে যাওয়ার পালা। তিনি এও বলেন, জুলাই চেতনাকে ধারণ করেই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ভারত থেকে প্রচারিত শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। একজন পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার রয়েছে, যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে? এটা ডাবল স্ট্যান্ডার্ড।
এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 5 অগস্ট বা 36 জুলাই বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানো একদিন। 24-এর এই দিনে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং দলীয় নেতাকর্মীদেরও অনেকে। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় শেষ মুহূর্তেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী। সবকিছু ছাপিয়ে বিক্ষুব্ধ জনতার স্রোতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাবার সেই সময়ের ঘটনা তুলে ধরছেন একরামুল হক সায়েম। 15.5 বছর দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন। এই খবরে রাজপথে উল্লাসে নামেন ছাত্র জনতা। এক যুগ ধরে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়বেন, এমন ঘটনা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে 5 আগস্ট সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে স্রোত নামে বিক্ষুব্ধ জনতার। স্বৈরাচারের পালিয়ে যাবার খবরে সব স্রোত গড়ায় গণভবন আর সংসদ ভবনের দিকে। বিজয়ের কিছুক্ষণ আগেও বারুদের তীব্র গন্ধ যাত্রাবাড়িতে। চানখারপুলে পুলিশ আনসারের হাতে রক্তের ছাপ। আশুলিয়ায় মরদেহ নিশ্চিহ্ন করতে নরপিশাচ হল স্বৈরাচারের সহযোগীরা। সাভারেও হিংস্র হয়ে ওঠে তারা। বিজিবি পুলিশ আনসারের গুলিতে রক্তাক্ত হয় গাজীপুরও। সর্বশক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে গণভবন থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। দুপুরে হাসিনা পালিয়ে যাবার ঘটনা প্রথম প্রকাশ হয় বিদেশি সংবাদ মাধ্যমে। তখনও স্বৈরাচারের ভয় সংশয় ছিল দেশীয় সংবাদ মাধ্যমগুলোতে। সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর দেশবাসীকে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। এমন খবরে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকারে পরিণত হয় স্বৈরাচারের আবাসস্থল। সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যান জেনারেল ওয়াকারুজ্জামান, সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতা। 3 বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেবল শেখ হাসিনাই নয়, পালাতে বাধ্য হয় তার সহযোগী দলের নেতা, মন্ত্রী, এমপি, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত, যে ঘটনা পুরো বিশ্বেই বিরল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির 2 নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় ছাত্র শক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আল নোমান নীরব সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। কলেজের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতীয় ছাত্র শক্তি। আহত 2 নেতাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের বাধার কারণে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে ঢুকতে না পারার অভিযোগ করেছেন মাদ্রাসার ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সকালে হলে ঢুকতে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে ঢোকার অনুমতি দিচ্ছে না। গতকাল থেকে তারা হলের বাইরে অবস্থান করছেন। বৃহস্পতিবার অনেকের পরীক্ষা থাকায় এ দুশ্চিন্তায় রয়েছেন তারা। অন্যদিকে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনটি স্মরণে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর মতো সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ১.৫ দশকের স্বৈর শাসনের অবসান ঘটানো ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান স্মরণে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। জুলাই শহীদ এবং আহত পরিবারের পক্ষে যারা উপস্থিত সকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার। ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে জীবনমানের উন্নয়ন করা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। কোটা সংস্কার আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপান্তরে যে অগ্নিশিখা জ্বালিয়েছিলেন শহীদ আবু সাঈদ, সেই রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে শহরের শিল্পকলা মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। বরিশাল নগরীর আমতলা মোড়ে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পরে শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নওগাঁয় সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারি সহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ, হবিগঞ্জ, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, বগুড়া ও নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের সকল স্বৈর শাসকদের জন্য জুলাই স্মৃতি জাদুঘর একটি নিদর্শন। যতদিন এই জাদুঘর থাকবে, ততদিন দেশের কোনো দল বা ব্যক্তি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। জুলাই স্মৃতি জাদুঘরে দেখতে এসে এমন মন্তব্য করেছেন সাধারণ মানুষ। এ সময় জুলাইয়ের স্মৃতি ধরে রেখে ভবিষ্যতের পথ পাড়ি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সরকারের একাধিক মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গণঅভ্যুত্থানের ২ বছর পর উদ্বোধন হলো জুলাই স্মৃতি জাদুঘর। ১৬ বছর যে ভবন ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, বিরোধী দল ও মতের ওপর অত্যাচার, নির্যাতন, গুম খুনের নির্দেশ আসত যেখান থেকে, সেই গণভবন আজ জাদুঘর। স্বৈরশাসকের ক্ষমতার অপব্যবহার আর গণঅভ্যুত্থানে দেশের ছাত্র জনতার ওপর চালানো ভয়াবহ নির্যাতনের চিত্র জনগণ দেখতে পাবে এখানে। এছাড়াও রয়েছে প্রতীকী ৪,০০০ গণকবর, আয়নাঘরের নমুনা ও নিপীড়নের নানা নথি। শেখ হাসিনার আলোচিত লাল টেলিফোন আর পালিয়ে যাওয়ার চিত্রও রয়েছে জাদুঘরে। জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা আগ্রহের যেন কমতি নেই। সকাল থেকে গণভবনের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেকে। তাদের প্রত্যাশা, এই জাদুঘর হবে সকল স্বৈরশাসকের জন্য বিশেষ নিদর্শন। গত ১৬ বছর গুম, হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ কিন্তু এই গণভবন থেকে দিয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে তথা সারা বিশ্বের মানুষকে তারা সেই মেসেজটা দিয়ে যাবে। যেটা জুলাই জাদুঘর হয়েছে, তার সাথে সাথে এটাকে আরেকটা স্তম্ভ করা উচিত। সেই স্তম্ভর দিকে তাকাবে এবং প্রতিটা মানুষ সেখানে থুতু ফেলবে। জুলাইয়ের স্মৃতি ধরে রেখেই ভবিষ্যতের পথ পাড়ি দিতে হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী
হাবিবুর রশিদ হাবিব। জুলাইকে যদি আমরা সম্মান করি, জুলাইকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই, জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি তাদের মর্যাদার জায়গায় স্থান দিতে পারি, এই যে গণতান্ত্রিক বাংলাদেশের ধারাবাহিকতা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। তাদের জন্য আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমরা কখনো যেন এড়িয়ে না যাই, তাদের পাশে থাকি এবং তাদের স্মৃতিকে ধরে রেখেই ভবিষ্যৎ পথটা পাড়ি দিই। উদ্বোধন শেষে বৃহস্পতিবার থেকে উন্মুক্ত হচ্ছে জাদুঘর। টিকিট থাকবে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 50 আর অপ্রাপ্তবয়স্কদের জন্য 25 টাকা। তবে অনেকেই উদ্বোধন শেষে জাদুঘর পরিদর্শন করতে আসেন, ভিড় করেন গেটের সামনে। খারাপ লাগতেছে, ঢোকার উদ্দেশ্যেই আসছিলাম, ভিতরে কি কেমন হয়েছে এটা দেখার আজকে আমারও শখ ছিল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেব, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমরা হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাসুলও দেব, কিন্তু সবাই মিলে ভুল সংশোধন করতে চাই। সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। আমি আরো বেদনার্ত হয়েছি, অভিভূত হয়েছি। মা তার অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, আইনের শাসন কায়েম করার জন্যে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যুক্ত ছিলাম। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ক্ষমতার মোহে পড়ে কোনো রাজনৈতিক দল আপোষ করায় জুলাই চেতনা উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে সমাবেশে একথা বলেন তিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন চরমনাই পীর। জুলাই সনদের যে ব্যাপার রয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত হবে। কই আমরা লক্ষণ দেখছি না।
বরঞ্চ আজকে বিভিন্ন ছাত্র হলে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা পরিবেশ দেখেছি, এইটা কিন্তু এই জুলাইয়ের ফসল না। আইসিসিআর স্কলাররা বাংলাদেশ ভারত দুই দেশেরই দূত হিসেবে আগামীতে অবদান রাখবেন বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বারিধারায় ইন্ডিয়ান হাইকমিশনে স্কলারদের বিদায় অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বলেন, শিক্ষার্থীরা রাষ্ট্রদূতের মতো তারা নিজ দেশকে প্রতিনিধিত্ব করে। দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টিতে তাদের কাজ করার আহ্বান জানান তিনি। 2026 সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন বা আইসিসিআর স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন 500 শিক্ষার্থী। সঙ্গীত, নৃত্যকলা সহ বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 3 বছরের জন্য পড়াশোনার সুযোগ পেয়েছেন তারা। Ambassador of Bangladesh and India also, because one of your job is to make sure that these two vibrant people to people, we have excellent relationship. এইটা আপনাদের কাজও আছে, আমাদেরও ওইটাই কাজ আছে। সব সময় একই জিনিস ভাবতে হবে যে আমরা পিপল টু পিপল কিভাবে মিলেমিশে আমরা পুরো একদম আপনার এখানকার কালচার ওইখানকার কালচার, হাউ উই ক্যান সর্ট অফ গিভ টু ইচ আদার। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর আশাও করেন তিনি। সকালে চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, 2টি বয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল, এতে গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে যায়। দেশি বিদেশি প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে একটি বয়লার মেরামত করেছেন। সন্ধ্যা নাগাদ এ বয়লার থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা যাবে। বাকি বয়লারটি ঠিক করতে আরও 1-2 দিন সময় লাগবে বলে জানান তিনি। এবার খেলার খবর। আবারও বিতর্কে জড়ালেন নেইমার। রেমোকে হারিয়ে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর মাঠ ছাড়ছিলেন সান্তোস তারকা। তখনই প্রতিপক্ষ কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। দুয়ো শুনে পাল্টা খোঁচা মারেন নেইমার, করেন অঙ্গভঙ্গি ও গালাগালি। স্থানীয় গণমাধ্যমের দাবি, নেইমারের আচরণকে উস্কানিমূলক বলছেন রেমোর সমর্থকেরা। ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা বেষ্টনীর একাংশ ভেঙে ফেলেন রেমোর কিছু সমর্থক ও কর্মকর্তা। আশেপাশে থাকা সান্তোসের খেলোয়াড় ও কর্মকর্তারা পরিস্থিতি সামলে নেন। জাতীয় ক্রীড়া পরিষদের নবনিযুক্ত ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরীকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ভাইস প্রেসিডেন্ট খন্দকার হাসান মনির সুমন ও সাধারণ সম্পাদক সাইদুল হক সাদি সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ফেডারেশনের কর্তারা ভেন্যু সম্প্রসারণ ও বার্ষিক বরাদ্দ বৈষম্য দূর করতে নতুন পরিচালককে পরামর্শ দেন। জবাবে জাহেদ পারভেজ চৌধুরী জানান, ক্রীড়াঙ্গনের বিদ্যমান বিশৃঙ্খলা দ্রুত দূর করার পরিকল্পনা রয়েছে। তার পাশাপাশি সাফল্যের ভিত্তিতে ফেডারেশনগুলোকে 3 ক্যাটাগরিতে ভাগ করার ঘোষণা দেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অহেতুক ইস্যু তৈরি করে একটি গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পলাতক স্বৈরাচারের আসার পথ সুগম করছে জুলাই জাদুঘরের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গণহত্যার বিচারের অঙ্গীকার। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে আসায় বিএনপির পতন অনিবার্য, 11 দলের সমাবেশে জামায়াতের আমিরের হুঁশিয়ারি, চাঁদাবাজি দুর্নীতি নির্মূল না হলে পূর্ণতা পাবে না 24-এর অভ্যুত্থান। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা, মানুষের অধিকার প্রতিষ্ঠার নবযাত্রা শুরু, মুক্তিযুদ্ধমন্ত্রী, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা ঢাবির ভিসি। জুলাই গণ অভ্যুত্থানের নিউক্লিয়াস ছিলেন তারেক রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে হয়ে ওঠেন আন্দোলনের নেপথ্যের নায়ক।
এবং ইতিহাসের মোড় ঘোরানো ছাত্র জনতার বিজয়ের দিন আজ তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা। ধন্যবাদ।